হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মাজেদ, প্রফেসর কামরুদ্দিন কলেজ। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। বরাবরের মতো আজকে আমরা শুরু করছি আমাদের এইচএসসি আইসিটি 2026 সাজেশনের আলোকে প্রথম অধ্যায় বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায় থেকে আজকে আমরা কথা বলবো হচ্ছে সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমাদের প্রথম অধ্যায় থেকে মোট 10টি সৃজনশীল প্রশ্ন আমরা এই সাজেশনে নিয়ে এসেছি। তার মধ্যে আজকে আমরা প্রথম যে সেই পাঁচটি সৃজনশীল নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটাকে আমরা পার্ট 1 হিসেবে উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ আমাদের যে 10টি সৃজনশীল প্রশ্ন, এই দুইটা পার্ট 1 এবং পার্ট 2তে পাবে। তো চলো শুরু করি আমাদের আজকের এই সৃজনশীল সাজেশনের আলোচনা বা ক্লাস সেটাই। তাহলে আমরা যেটি বলতেছিলাম যে সৃজনশীল প্রশ্ন আমাদের মোট 10টি, এটি আকারে এই পার্ট 1 হচ্ছে 15টি, 5টি যেটা সেটাই। তো আমাদের প্রথম অধ্যায়ের প্রথম যে সৃজনশীল প্রশ্নটি সেটি হচ্ছে, চলো আমরা একটু পড়ি। মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক। মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক। তিনি এবং তার দল পার্পল কালার অর্থাৎ বেগুনি কালার যেটি, এই রঙের উফশিধান আবিষ্কার করেন। ওকে, তাহলে মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক, তিনি এবং তার দল পার্পল কালারের উফশিধান আবিষ্কার করেন। মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিতে গেলেই দরজাটি না খুলে অ্যালার্ম বেজে ওঠে। চিন্তা করো, তাহলে মিস্টার রফিক একজন গবেষক, তিনি পার্পল কালারের উফশিধান আবিষ্কার করেন। তার মিস্টার রফিকের যে বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশ করার জন্য দরজায় হাত দিতে গেলেই সেই দরজাটি না খুলে কি বেজে ওঠে? অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু মিস্টার রফিক এসে দরজার সামনে দাঁড়াতেই সেই দরজা খুলে যায়। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছ এখানে কি বিষয় নিয়ে আমাদের উদ্দীপকটি আছে। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি। ক নাম্বার হচ্ছে ই লার্নিং কি? খ নাম্বার হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদান করা সম্ভব, এটি ব্যাখ্যা করো। গ নাম্বার হচ্ছে মিস্টার রফিক দরজার সামনে দাঁড়ালে দরজাটি খুলে গেলেও শফিক হাত দিলেও দরজাটি খুললো না, ব্যাখ্যা করো। খুললো না কেন, ব্যাখ্যা করো। এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন। এরপর হচ্ছে ঘ নাম্বার হচ্ছে উফশিধান আবিষ্কারের প্রযুক্তিটির কাজ করার পদ্ধতি বর্ণনা করো এবং প্রযুক্তিটি কৃষিক্ষেত্রে কি কি অবদান রাখছে তা উল্লেখ করো। আমরা প্রথমেই তাহলে ক আর খটা দেখি। ক আর খতে তোমরা যেটি জানো, আমাদের যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, আমরা এটা অবশ্যই আমরা পড়েছি, ঠিক আছে। তাহলে আমরা চলো এটা ক আর খটা দেখি। প্রথমে কটা। আচ্ছা, ক অর্থাৎ ই লার্নিং কি? ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং, অর্থাৎ অনলাইন যেটা শিক্ষা কার্যক্রম যেটা, সেটি হচ্ছে ই লার্নিং। অর্থাৎ গতানুগতিক শ্রেণীকক্ষে শিক্ষাদানের পরিবর্তে অনলাইনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যম, বিশেষত কম্পিউটার, ইন্টারনেট ও ওয়েব ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতি হচ্ছে ই লার্নিং। অর্থাৎ গতানুগতিক যে আমাদের সামনে চেয়ার, বেঞ্চ, টেবিল, সামনে ক্লাসরুমের যে পড়া আছে, এটার বাইরে গিয়ে অনলাইনের মাধ্যমে, সেটা কম্পিউটার, এটা অনলাইনে যে কোনো একটা ডিভাইস, কম্পিউটার বা মোবাইল, ঠিক আছে, আরও সে আনুষঙ্গিক যন্ত্রপাতি থাকে, ইন্টারনেট, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, এটি হচ্ছে ই লার্নিং। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো, এটি হচ্ছে ই লার্নিং আমাদের। তাহলে খ নাম্বার প্রশ্নটি চলো দেখি কি বলে আছে। খ নাম্বার হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদান সম্ভব। অর্থাৎ আমাদের যে টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষে, যে কোষগুলাতে আমরা এফেক্টেড হয়েছে, রোগাক্রান্ত হয়েছে, সেগুলাতে চিকিৎসা প্রদান করা সম্ভব, এটা ব্যাখ্যা করে। আচ্ছা চলো, যে প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদানের কার্যকর একটি
যে আচ্ছা, প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষের চিকিৎসা প্রদানের কার্যকর একটি উপায় হলো ন্যানো ক্রায়ো সার্জারি। ঠিক আছে, আমরা ন্যানো ক্রায়ো সার্জারির মাধ্যমে তাহলে এই রোগাক্রান্ত কোষে সরাসরি চিকিৎসা প্রদান করতে পারি। এই প্রযুক্তির সাহায্যে প্রথমে বিশেষভাবে ডিজাইন করা ন্যানো পার্টিকেলস রোগাক্রান্ত কোষ শনাক্ত করে এবং সেখানে জমা হয়। অর্থাৎ এই প্রযুক্তিটির মাধ্যমে প্রথমে কি করে, এই সফটওয়্যার এমনভাবে ডিজাইন করা আছে, এই প্রযুক্তিটা হচ্ছে ন্যানো পার্টিকেল প্রত্যেকটা কোষ শনাক্ত করে, অর্থাৎ রোগাক্রান্ত কোষগুলো শনাক্ত করে এবং সেখানে কি হয়, জমা হয়। এরপর ওই নির্দিষ্ট জায়গায় ক্রায়োপ্রোবের সাহায্যে ঠান্ডা প্রয়োগ করা হয়। ক্রায়োপ্রোবের মাধ্যমে ওই যে অতি মাত্রায় ঠান্ডা প্রয়োগ করা হয়। এই ঠান্ডা ন্যানোকণিকার সাহায্যে বহুগুণ কার্যকরভাবে কোষে ঠান্ডা সৃষ্টি করে। অর্থাৎ এটি আবার যে ঠান্ডাটা প্রদান করা হয়, এটি আবার এই যে ন্যানোকণিকা যেটা আছে, এই ক্রায়োপ্রোব ন্যানোকণিকার সাহায্যে এটি আবার এই ঠান্ডাটা আরো বেড়ে যায়, কয়েক গুণ বেড়ে যায়, বেড়ে গিয়ে কার্যকরভাবে ওই কোষে ঠান্ডা সৃষ্টি করে। দ্রুত ঠান্ডায় নির্বাচিত এই যে রোগাক্রান্ত কোষের ভিতরে পানিগুলা বরফে পরিণত হয়। এই যে দ্রুত ঠান্ডা হওয়ার ফলে এই রোগাক্রান্ত কোষের ভিতরে যে পানিগুলা থাকে সেটি বরফে পরিণত হয়ে যায়। বরফে পরিণত হয়ে যাওয়ার ফলে এক পর্যায়ে সেটি ফেটে যায়, কোষগুলো ফেটে যায়। এই যে কোষগুলো ফেটে যায় এবং এই কোষগুলা মারা যায়। ঠিক আছে, এইভাবেই মূলত সরাসরি ও অত্যন্ত নির্ভুলভাবে রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদান সম্ভব হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের এই যে ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানো ক্রায়ো সার্জারির সাহায্যে আমরা রোগাক্রান্ত কোষগুলোতে সরাসরি শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসা প্রদান করে থাকি। ঠিক আছে, প্রদান করা এটা হলো সম্ভব। ওকে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা দেখি আমাদের পরবর্তী প্রশ্ন গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে আমাদের প্রশ্নটি হচ্ছে, মিস্টার রফিক দরজার সামনে দাঁড়ালে দরজাটি খুলে গেল। অর্থাৎ মিস্টার রফিক যে ওই যে আবিষ্কার করেন, আমাদের পার্পল কালারের যে উফশি ধান আবিষ্কার করেন, তিনি গবেষক, তিনি দরজার সামনে দাঁড়ানোর ফলে দরজা খুলে গেল, তার বন্ধু শফিক হাত দিলেও দরজা খুললো না কেন? এটা আমরা ব্যাখ্যা করব। উত্তর হচ্ছে, মিস্টার রফিক দরজার সামনে দাঁড়ালে দরজাটি খুলে গেল, শফিক হাত দিলেও দরজাটি খুললো না। আচ্ছা, এর কারণ আমরা ব্যাখ্যা করব নিচে। উদ্দীপকের দরজাটিতে বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেম হিসেবে, অর্থাৎ উদ্দীপকের যে দরজাটি, এই যে মিস্টার রফিক সাহেবের যে গবেষণাগারের দরজাটি, এখানে বায়োমেট্রিক যে সিস্টেম আছে সেই সিস্টেম হিসেবে ফেস রিকগনিশন অথবা হ্যান্ড জিওমেট্রি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই যে ফেস রিকগনিশন যে পদ্ধতি, মানুষের ফেস দেখলেই যে প্রযুক্তি চিনতে পারে, ফলে দরজা খুলে যায়, লক সিস্টেম, এই ফেস রিকগনিশনের মাধ্যমে এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি। ফেস রিকগনিশন হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে মানুষের মুখের জ্যামিতিক আকার ও গঠনকে পরীক্ষা করে উক্ত ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। অর্থাৎ ফেস রিকগনিশন পদ্ধতিটা হচ্ছে এমন, মানুষের মুখের যে জ্যামিতিক আকার আর যে গঠন, এটা পরীক্ষা নিরীক্ষা করে ওই ব্যক্তিকে মানে ইউনিক ব্যক্তি হিসাবে নির্বাচন করে সিলেক্ট করে শনাক্ত করে। ঠিক আছে, আচ্ছা, এই পদ্ধতিতে সিস্টেমে মানে সিস্টেম বলতে যে আমাদের যে সার্ভার আছে, ডাটাবেস সিস্টেমে সংরক্ষিত, এটা কিন্তু আগে থেকে তাকে ওই যে ফেসটা করে তাকে আগেই ডাটাবেসে সংরক্ষণ করতে হয় যে এই ফেস দিয়ে আমাদের লকটা খুলবে। ঠিক আছে, তাহলে সিস্টেমে আগে থেকে ওই ফেসটা রিকগনিশন করা থাকে, ডাটাবেসে সার্ভারে থাকে। তাহলে এই পদ্ধতিতে সিস্টেমে আগে থেকে যে সংরক্ষিত এই যে ডাটার সঙ্গে যখন কোনো ব্যক্তি নতুন আসে তখন সেটা মিলানো হয়। মিলানোর ফলে যদি দেখে, প্রথমে প্রক্রিয়াকরণ করে, আচ্ছা যাই হোক আমরা চলে আগাই। এই পদ্ধতিতে সিস্টেমে সংরক্ষিত পূর্বের ফেস ডাটার সাথে নতুন প্রাপ্ত ফেস আচ্ছা যাই হোক একটি আছে, ফেসটি মিলিয়ে ব্যক্তিকে শনাক্ত করা হয়। ঠিক আছে, উদ্দীপকের মিস্টার রফিকের ফেস ডেটার সাথে সিস্টেমে সংরক্ষিত পূর্বের ফেস ডেটা মিলে যায়, দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। অর্থাৎ সিস্টেমের ভিতরে যে ফেসের ডাটাটা ছিল সেটা আর মিস্টার রফিক যে দরজার সামনে দাঁড়াইলো সেই ডাটার সঙ্গে ম্যাচ করছে,
ফলে দরজাটি আনলক হয়ে গেছে, খুলে গেছে। কিন্তু ওই তার বন্ধু মিস্টার শফিকের সঙ্গে সার্ভারে বা সিস্টেমের সংরক্ষিত ডাটার সঙ্গে মিলে নাই, যে কারণে খুলে নাই। অন্যদিকে মিস্টার শফিক হাত দিয়ে দরজা খুলতে গেলে দরজাটি না খুলে অ্যালার্ম বেজে উঠলো। অর্থাৎ দরজাতে লাগানো হ্যান্ড যে জিওমেট্রি পদ্ধতি, রিডারটি হ্যান্ড জিওমেট্রি পদ্ধতি, রিডারটি যেটা আছে, এই পদ্ধতি রিডারটি মিস্টার শফিককে শনাক্ত করতে ব্যর্থ হয়। এই পদ্ধতিতে হ্যান্ড জিওমেট্রি রিডারের সাহায্যে হাতের বিভিন্ন বৈশিষ্ট্যের ডেটা কম্পিউটারে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে নতুন ডেটার সাথে পূর্বের ডেটা মিলিয়ে ব্যক্তিকে শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, অর্থাৎ পূর্বেই আমাদের ওই যে সিম কার্ড যখন করা হয় তখন দেখুন এই যে তার তোমার আঙ্গুলের ছাপ নেওয়া হয়, ঠিক আগে থেকেই ওই সিস্টেমে আঙ্গুলের হাতের যে ডাটাগুলা এগুলা হ্যান্ড জিওমেট্রির সাহায্যে ওগুলা নিয়ে গেলে সার্ভার সিস্টেমে নিয়ে নেওয়া হয়। এরপরে কেউ একটা ওখানে হাত দিলেই খুলবে, কিন্তু যদি কারোটা না মিলে তখন আর খুলবে না। ঠিক আছে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। অর্থাৎ পরবর্তীতে নতুন ডেটার সাথে পূর্বের ডেটা মিলিয়ে ব্যক্তিকে শনাক্তকরণ করা হয়। উদ্দীপকের তথ্যানুসারে বলা যায় যে মিস্টার শফিকের হাতের ডেটার সাথে, অর্থাৎ মিস্টার শফিক রফিকের বন্ধু, হাতের ডেটার সাথে পূর্বের সংরক্ষিত সিস্টেমের ডেটার মিল না হওয়াতে দরজাতে ব্যবহৃত হ্যান্ড জিওমেট্রি রিডারটি মিস্টার শফিককে শনাক্ত করতে পারেনি। বুঝতে পারছো? ফলে দরজাটি বন্ধই থাকে এবং অপরিচিত কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে সতর্কতামূলক সংকেত হিসাবে অ্যালার্ম বেজে ওঠে। এই হচ্ছে আমাদের এই পদ্ধতিটা। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস বলতে পারো, চিন্তা করতে পারছো, স্যার একই কথা কেন 2 বার 3 বার 4 বার করে বারবার বলতেছি, বারবার এটা বলার কি দরকার? আমরা তো বুঝি। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বুঝবো বিষয়টা। একটা বিষয় 2 বার 3 বার বললে হয় কি, জিনিসটা গুরুত্ব বৃদ্ধি পায় আর তোমাদের মাথায় ভালো থাকে, এই কারণেই মূলত বলা। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই এটা নতুন পড়তে পারে, তাদের জন্য এই বিষয়গুলো যাতে খুব সহজ হয়, এই জন্য বারবার বিষয়গুলো মেইন পয়েন্টগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আশা করি এটা নিয়ে বিরক্ত হবে না। ঠিক আছে, মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে টিউটোরিয়ালটা দেখবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ঘ নাম্বারে। আচ্ছা, ঘ নাম্বার হচ্ছে উফশী ধান আবিষ্কারের প্রযুক্তিটির কাজ করার পদ্ধতি বর্ণনা করো এবং প্রযুক্তিটি কৃষিক্ষেত্রে কি কি অবদান রাখছে তা উল্লেখ করো। আচ্ছা, উফশী ধান আবিষ্কারের প্রযুক্তিটির কাজ করার পদ্ধতি বর্ণনা করে এবং প্রযুক্তিটি কৃষিক্ষেত্রে কি কি অবদান রাখছে তা উল্লেখ করো। উদ্দীপকে উফশী ধান আবিষ্কারে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি। ঠিক আছে, উদ্দীপকে যে আমাদের মিস্টার রফিক যে গবেষক, তিনি যে পদ্ধতিতে উফশী ধানটা আবিষ্কার করেন পার্পেল কালারের, এই প্রযুক্তিটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা জানি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে ফাংশনিং করে, কাজ করে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিএনএ নিয়ে, অর্থাৎ বিভিন্ন ধানের বা বিভিন্ন প্রাণীর ডিএনএ নিয়ে নতুন ডিএনএ গুলা কেটে কেটে নতুন একটা সংযুক্ত করা হয়, নতুন একটা কোষে সংযুক্ত করা হয়। ঠিক আছে, এইভাবে নতুন একটা আসে, কি বলে, নতুন একটা এই যে কি বলে, নতুন প্রজাতি, যেটাকে বলে প্রজাতি না, এটা নতুন একটা, ওই দুইটা মিলে একটা হাইব্রিড একটা ধান বলো, এই বলো, বিভিন্ন প্রাণীগুলো আসে। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করছি। জীবদেহে জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে, ওই যে আমি বলছিলাম যে বিভিন্ন ডিএনএর যেগুলো জোড়া লাগে নতুন জীবকোষ সৃষ্টির কৌশলই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। একটি উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যের বাহক হচ্ছে জিন। অর্থাৎ তোমরা যারা সায়েন্সে পড়ো এটা জানবে, আর সায়েন্সে যারা না পড়ো তাদেরও বিষয়টা জানো যে একটি উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যের বাহক হচ্ছে কি, জিন। ঠিক আছে, অন্যদিকে জিনোম হলো জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস। ঠিক আছে, জিনোম হলো কোনো জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস। কোনো উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন করতে চাইলে, আমরা যদি কোনো উদ্ভিদের বৈশিষ্ট্য পরিবর্তন করতে চাই, তাহলে উক্ত উদ্ভিদের জিনোমের কোনো একটি জিনকে পরিবর্তন করে দিতে হয়। ওই জিনোমের ভিতরে যে কোনো একটি জিন থাকে, ওটা কিন্তু আমরা একটু পরিবর্তন করে দিই, তাহলে ওই উদ্ভিদের পুরো বৈশিষ্ট্যটাই কি পরিবর্তন হয়ে যায়, মানে বৈশিষ্ট্যটা পরিবর্তন হয়ে যাবে। যেহেতু জিনগুলো আসলে ডিএনএর একটি অংশ, তাই একটি জিনকে পরিবর্তন করতে হলে ল্যাবরেটরিতে ডিএনএর সেই অংশটুকু কেটে আলাদা করে অন্য কোনো উদ্ভিদ বা ব্যাকটেরিয়া থেকে আরেকটি জিন কেটে এনে সেখানে লাগিয়ে দিতে হয়।
এর ফলে একটি নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কাঙ্ক্ষিত উদ্ভিদের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে ওই যে আমি যে বিষয়টাই বলছিলাম, বিভিন্ন উদ্ভিদের জিনগুলা কেটে, ঠিক আছে, নতুন একটা উদ্ভিদের নতুন একটা করে মিলিত করে ল্যাবরেটরিতে মিলিত করে দিতে হয়। ঠিক আছে, কোন উদ্ভিদ বা ব্যাকটেরিয়া থেকে আরেকটি জিন কেটে এনে সেখানে লাগিয়ে দিতে হয়। এর ফলে কি হয়, নতুন একটি বৈশিষ্ট্য সম্পন্ন কাঙ্ক্ষিত উদ্ভিদের সৃষ্টি হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মিস্টার রফিক পার্পল কালার উফশী ধানের বীজ আবিষ্কারের জন্য ওই যে উপরের বর্ণিত পদ্ধতি অনুসরণ করেছেন। সেটা হচ্ছে তাহলে আমাদের এই যে উদ্দীপক বর্ণিত ঘটনায় মিস্টার রফিক পার্পল কালার উফশী ধানের বীজ আবিষ্কারের জন্য বর্ণিত এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই পদ্ধতি অনুসরণ করেন। ঠিক আছে, অর্থাৎ তিনি নির্দিষ্ট উদ্ভিদের ডিএনএ নির্দিষ্ট জিনকে কেটে আলাদা করে সেখানে সুনির্দিষ্ট জিনকে জোড়া লাগিয়ে নতুন প্রজাতির উফশী ধানের বীজ আবিষ্কার করেন। ঠিক আছে, কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অবদান গুলা উল্লেখ করা হলো। বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি প্রয়োগ করে খাদ্যশস্য বহুগুণ উৎপাদন করা সম্ভব হচ্ছে। অর্থাৎ কৃষিক্ষেত্রে আমাদের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কন্ট্রিবিউশনটা, অবদানটা, এগুলোর মধ্যে হচ্ছে প্রথমেই যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমাদের খাদ্যশস্যের উৎপাদন কি হচ্ছে বহুগুণে বাড়ানো সম্ভব হচ্ছে। এই বিষয়টি হাইব্রিড নামে বহুল পরিচিত। এই যে আমরা যেটা বলি হাইব্রিড, ঠিক আছে, মরিচ হাইব্রিড, ধান হাইব্রিড, বেগুন, এটা ঠিক আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে অনেক উচ্চ ফলনশীল জাতের শস্য বীজ উৎপাদন সম্ভব হয়েছে। এসব বীজ ব্যবহার করে শস্য বহুগুণ হারে উৎপাদন সম্ভব হচ্ছে। খাদ্যশস্য যেমন ভুট্টা, ধান, তুলা, টমেটো, পেঁপে সহ অসংখ্য ফলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আগাছা সহিষ্ণু, পোকামাকড় প্রতিরোধী জাত উদ্ভাবন হচ্ছে। বিভিন্ন জাতের মৎস্য সম্পদ বিশেষত মাগুর, কার্প, তেলাপিয়া ইত্যাদি বৃদ্ধির জন্য প্রকৌশলকে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যেটা, এটা খুব ইঞ্জিনিয়ারিং যেটা, এটা কাজে লাগানো হচ্ছে। প্রাণীর আকার ও মাংস বৃদ্ধি, দুধে আমিষের পরিমাণ বাড়ানো, ভেড়ার পশম বাড়ানোর কাজে জিন প্রকৌশলকে কাজে লাগানো সম্ভব হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি বুঝতে পেরেছি আমাদের এই যে খ নাম্বার প্রশ্নটা তোমরা এইভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। চলো তাহলে আমরা আমাদের পরবর্তী সৃজনশীলে চলে যাই। এটা আমাদের প্রথম সৃজনশীল শেষ করলাম, আমরা পরবর্তী সৃজনশীলে চলে যাই। হ্যাঁ, 2 নাম্বার সৃজনশীল। আমাদের 2 নাম্বার সৃজনশীল হচ্ছে আচ্ছা, প্রশ্নটি আরিফ আণবিক স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। আণবিক স্কেলে, একেবারে ক্ষুদ্র স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত ও টেকসই হয়। ঠিক আছে, হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসে আঙুলের ছাপ দিতে হয় এবং ল্যাবে প্রবেশের সময় মনিটরের দিকে তাকাতে হয়। ওকে, তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন কি, টেলিপ্রেজেন্স কি, এটা আমরা দেখবো। খ নম্বর প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব, ব্যাখ্যা করো, এটাও আমরা দেখবো। হ্যাঁ, প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব। গ নম্বর হচ্ছে উদ্দীপকে পণ্য উৎপাদনের ব্যবহৃত প্রযুক্তিটির ব্যবহার ক্ষেত্র সমূহ বর্ণনা করো। উদ্দীপকে যে পণ্য উৎপাদনের যে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে, তাই না, এটার যে ব্যবহার ক্ষেত্রগুলো, এগুলো নিয়ে আমরা বর্ণনা করব। এরপর উদ্দীপকে অফিস এবং ল্যাবে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিদ্বয়ের মধ্যে উত্তম কোনটি। এখানে একটা মনিটরের দিকে তাকানো হয়, আরেকটা হচ্ছে ডিভাইস আঙ্গুলের ছাপ দিতে হয়। এই দুটার মধ্যে কোনটা ভালো সেটা আমরা বিশ্লেষণ করব। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা আমাদের প্রথম ক নাম্বার প্রশ্নে চলে যাই। আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে টেলিপ্রেজেন্স কি। টেলিপ্রেজেন্স হলো একটি উন্নত প্রযুক্তি যা ব্যবহারকারীর জন্য একটি স্থানে উপস্থিত থাকার অনুভূতি তৈরি করে, যেখানে বিভিন্ন টেলিওটিক্স বা উন্নত মানের ভিডিও এবং অডিওর মাধ্যমে একটি নিয়ন্ত্রিত পরিবেশে বাস্তবসম্মত অভিজ্ঞতা লাভ করা যায়। টেলিপ্রেজেন্স হচ্ছে তাহলে এমন একটি উন্নত প্রযুক্তি যেটি ব্যবহারকারীর জন্য একটি স্থানে উপস্থিত থাকার অনুভূতি তৈরি করে। ঠিক আছে, মানে তোমার কাছে এমন একটা মনে হবে যে তুমি বসে আছো, এখানে আমি বসে আছি, কিন্তু আমার কাছে মনে হবে যে এটা আমি একটা পাহাড় পার হচ্ছি। মাঝে মাঝে তোমরা ভিডিওতে দেখো না, মনে পাহাড় পার হয়ে যাচ্ছি, নদীর উপর দিয়ে হাঁটতেছি বা দড়ির উপর দিয়ে হাঁটতেছি, এরকম মনে হবে, ফিলিংস হবে। এটি হচ্ছে মূলত টেলিপ্রেজেন্স। ঠিক আছে, তাহলে এটা তোমরা মুখস্থ করে ফেলবে। এরপর আসি আমাদের খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব।
আচ্ছা, প্রযুক্তি ব্যবহার করে আমরা তো মোটর ড্রাইভিং শেখার জন্য তো আমাদের নর্মালি মোটর সাইকেল চালিয়েছি, কিন্তু আমরা টেকনোলজি ভার্চুয়াল যেটাকে বলে এই যে আসবে, এই যে ভার্চুয়াল রিয়েলিটি, এটি ব্যবহার করে আমরা মোটর ড্রাইভিং শিখতে পারি। ঠিক আছে, চলো আমরা পড়ে নিই আগে। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব। এক্ষেত্রে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেড যেটা থাকে, এই যে চশমা মতো হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ এবং আশেপাশের রাস্তার পরিবেশের একটি মডেল দেখানো হয়। প্রশিক্ষণার্থী এই পরিবেশের সাথে একাত্ম হয়ে বাস্তবের ন্যায় মোটর ড্রাইভিং কৌশল রপ্ত করতে সক্ষম হয়, অর্থাৎ এর মাধ্যমে সহজে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব হচ্ছে। ঠিক আছে, যেমন আমরা যেমন বাস্তবে যেমন মোটর গাড়ি চালানো শিখি, ঠিক এরকমভাবে তোমাকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গাড়ি চালানো শেখা হবে। যেমন তোমার চোখে এমন একটা ওই যে হেড মাউন্টেড চশমা থাকবে, আর তোমার হাতে হাতে স্টিয়ারিং থাকবে। ঠিক আছে, স্টিয়ারিং থাকবে, বিষয়টা এরকম হবে, তোমাকে একটা রাস্তা প্রথমে প্রস্তুত করে দেওয়া হবে যে এই রাস্তায় গাড়ি চালাতে হবে। তোমার কাছে মনে হয় তুমি যেভাবে এই যে হাতে ব্রেক থাকবে, পায়ে ব্রেক থাকবে, ঠিক একই রকমভাবে তুমি ওখানে গাড়ি চালাবে। এটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এইভাবে আমরা গাড়ি চালানো শিখতে পারি। তাহলে তোমাকে বাস্তবিক অর্থে আসলে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার প্রয়োজন নেই, তুমি এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গাড়ি চালানো শিখতে পারো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। ক নাম্বারে কি বলা আছে দেখি। ক নাম্বার আছে, উদ্দীপকে পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তিটির ব্যবহার ক্ষেত্র সমূহ বর্ণনা করো। তাহলে উদ্দীপকে এই যে উদ্দীপকে যে প্রযুক্তিটি ব্যবহার করা হয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে, খুবই আণবিক পর্যায়ের ক্ষুদ্র পণ্য উৎপাদন করে যে প্রযুক্তিটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে কি, এই যে দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। আমরা জানি যে ন্যানো টেকনোলজির সাহায্যে দুইটা ধাপে আমাদের এগুলা প্রোডাক্ট উৎপাদন করতে, ক্ষুদ্র থেকে বৃহৎ আর বৃহৎ থেকে ক্ষুদ্র। ঠিক আছে, ওকে। নিচে এই যে আমাদের উদ্দীপকে আণবিক স্কেলে পণ্য উৎপাদনে ব্যবহৃত যে প্রযুক্তিটি সেটি হচ্ছে ন্যানো টেকনোলজি। আমরা এর ব্যবহার ক্ষেত্র সমূহ বর্ণনা করা হলো নিচে। এক নম্বরে, ন্যানো টেকনোলজি প্রসেসরের উচ্চ গতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি বৈশিষ্ট্যে ব্যবহার্য। ঠিক আছে, আর প্রসেসরের প্রচুর গতি থাকবে, ঠিক আছে, সাইজে ছোট হবে, দীর্ঘস্থায়ী হবে, কিন্তু প্রচুর শক্তি থাকবে। সেই সাথে ডিসপ্লে ও কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়নে সহায়তা করে। ওকে। 2 নম্বর হচ্ছে ন্যানো রোবট ব্যবহার করে অপারেশন করা, যেমন এনজিওপ্লাস্টি, সরাসরি রোগাক্রান্ত সেলের চিকিৎসা প্রদান করা। ঠিক আছে, ন্যানো রোবট যেটা ছোট রোবট, একেবারে ছোট রোবটগুলো ব্যবহার করে অপারেশন করা যায়। এনজিওপ্লাস্টির অপারেশন, সরাসরি রোগাক্রান্ত যে সেলগুলো থাকে সেখানে চিকিৎসা প্রদান করা। ঠিক আছে, ওই যেমন ন্যানোক্রায়ো সার্জারি যে দেওয়া আছে, ন্যানোক্রায়ো সার্জারির মতো মাধ্যমে ডায়াগনোসিস করা, এরপর হচ্ছে ডায়াগনোসিস করা, ডায়াগনোসিসের মধ্যে এন্ডোস্কোপি, এনজিওগ্রাম, কলোনোস্কোপি ইত্যাদি এগুলা হচ্ছে সম্ভব করা আমাদের এই ন্যানো টেকনোলজির মাধ্যমে। এরপরে হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে খাদ্যজাত দ্রব্য প্যাকেটিং, খাদ্যের স্বাদ তৈরিতে, অর্থাৎ খাদ্যজাত দ্রব্য প্যাকেটিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এই টেকনোলজি ব্যবহার করি। খাদ্যের স্বাদ তৈরিতে, খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তৈরির জন্য আমরা ন্যানো টেকনোলজি ব্যবহার করি। এরপর হচ্ছে 4 নম্বর, জ্বালানি উৎসের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল তৈরির কাজে ব্যবহার হয়। জ্বালানি উৎসের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল তৈরির কাজে ব্যবহার হয়। পাশাপাশি হালকা ওজনের ও কম জ্বালানি চাহিদা সম্পন্ন গাড়ি প্রস্তুতকরণে ব্যবহার হয়। ঠিক আছে, হালকা ওজনের ও কম জ্বালানি চাহিদা সম্পন্ন যে গাড়ি সেগুলো প্রস্তুত করার জন্য ব্যবহৃত হয় এই ন্যানো টেকনোলজি। 6 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী, যেমন ক্রিকেট, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, ফুটবলের বাতাসে ভারসাম্য রক্ষার্থে ব্যবহার হয়। 7 নম্বর হচ্ছে শিল্প কারখানায় ক্ষতিকর রাসায়নিক বর্জ্যকে ন্যানো পার্টিকেল ব্যবহার করে অক্ষতিকর বস্তুকে রূপান্তর করে পানিতে নিষ্কাশিত করা হয়। অর্থাৎ আমাদের যে শিল্প কারখানার যে দূষিত ময়লা আবর্জনাগুলো আছে এগুলো আমরা ন্যানো টেকনোলজি ব্যবহার করে এগুলা মানে পরিবেশ বান্ধবে রূপান্তর করা হয়। পরিবেশ বান্ধবে রূপান্তর করে সেগুলা পানিতে আবার নিষ্কাশন করা হয়। 8 নম্বর হচ্ছে প্রসাধনীতে জিঙ্ক অক্সাইড এর ন্যানো পার্টিকেল যুক্ত হয়, ত্বকের ক্যান্সার রোধ সম্ভব হয়েছে। অর্থাৎ প্রসাধনীর ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ধরনের প্রসাধনী আছে এগুলোর ক্ষেত্রে জিঙ্ক অক্সাইডের ন্যানো পার্টিকেল, জিঙ্ক অক্সাইড এর একটা ন্যানো পার্টিকেল যুক্ত হয়, ত্বকের ভিতরে যে ক্যান্সার হয় সেটার রোধ করা সম্ভব হয়েছে। সে সাথে সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরির কাজে ব্যবহার্য যে রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রে এবং অ্যান্টি এজিং ক্রিম তৈরিতেও ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো আমাদের এই যে ন্যানো টেকনোলজি কোথায় কোথায় ব্যবহৃত হয়।
তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। আচ্ছা, আমাদের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে অফিস এবং ল্যাবে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিদের মধ্যে উত্তম কোনটি? উদ্দীপকে দুইটি কথা বলা ছিল, একটি হচ্ছে একটা ফেস রিকগনিশন পদ্ধতি আর একটা হচ্ছে ফিঙ্গার পদ্ধতি। আচ্ছা, দুইটির মধ্যে কোনটা উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও। চলো দেখি। উদ্দীপকে অফিসে হাজিরার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স প্রযুক্তির আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি, এবং ল্যাবে প্রবেশের সময় মনিটরে যে প্রযুক্তি ব্যবহৃত হয় তা হলো আইরিশ বা রেটিনা স্ক্যান পদ্ধতি। ঠিক আছে, এটা দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ফিঙ্গার পদ্ধতি, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের মনিটরে যে তাকানো হয় এটা আইরিশ বা রেটিনা স্ক্যান নামের পদ্ধতি। উক্ত প্রযুক্তিদের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট অধিক উত্তম। উক্ত যে দুইটি প্রযুক্তি আছে এর দুইটার মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে উত্তম। কেন উত্তম? যে নিচে তুলনামূলকভাবে ব্যাখ্যা দেওয়া হবে। চলো, মানুষের ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ ইউনিক এবং সারা জীবন ধরে অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এই দুইটার মধ্যে কম্প্যারিজন যদি করি আমরা, তাহলে মানুষের ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু অপরিবর্তনীয় থাকে আর সারা জীবন একই থাকে। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে মানুষের চোখের রেটিনার বা চোখে অনেক সময় চোখে আঘাতপ্রাপ্ত হইতে পারে, তখন কি হবে? তখন কিন্তু একটা পরিবর্তন চলে আসবে, তাই না? এই দেখি কি বলা আছে, প্রত্যেক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট এতটাই স্বতন্ত্র, দুটি যমজ শিশু একই ডিএনএ প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করলেও, অর্থাৎ দুইজন যমজ শিশু একই ডিএনএ প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করলেও তাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায়। ঠিক আছে, তাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায়। ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে অফিসে প্রবেশ নিশ্চিত করতে পূর্বেই ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ ডেটাবেজে সংরক্ষণ করতে হয়। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট রিডার ওই ব্যবহারকারীর আঙ্গুলের নিচের অংশের ত্বককে রিড করে সংরক্ষিত ছাপের সাথে তুলনা করে এবং মিলে গেলে অ্যাক্সেস প্রদান করে। অর্থাৎ আগেই তাদের ডাটাবেজে এই তথ্যগুলো থাকে, ফিঙ্গারের যে তথ্যগুলো থাকে, এরপরে যখন এসে ফিঙ্গার দেয়, যদি ডাটাবেজের তথ্যের সঙ্গে তথ্য মিলে যায় তাহলে আনলক হয়ে যায়। এই পদ্ধতিতে সফলতার পরিমাণও হচ্ছে বেশি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দাম তুলনামূলকভাবে কম এবং সহজে সিস্টেম বুঝতে পারে। এ কারণে ফিঙ্গারপ্রিন্ট বা হাতের স্পর্শ পদ্ধতি বহুল ব্যবহৃত। অন্যদিকে আমরা চোখের রেটিনার কথা বলছিলাম। অন্যদিকে চোখের রেটিনা পদ্ধতিতেও একইভাবে ব্যক্তি শনাক্তকরণ করা গেলেও এর সফলতার হার তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে চোখের আইরিশ বা রেটিনা স্ক্যানার হিসেবে ডাটা ইনপুট করে অ্যাক্সেস কন্ট্রোলে কাজ করে, কিন্তু আইরিশ ও রেটিনা স্ক্যান অনেক সময় সিস্টেম সহজে বুঝতে পারে না। তাছাড়া ডিভাইসটি দামও বেশি, তাই ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি বেশি উত্তম। এই যে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আইরিশ বা অনেক সময় চোখের সমস্যা অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা। এছাড়াও দেখা যাচ্ছে চোখের যে আইরিশ যে রেটিনা আছে অনেক সময় এটা কিন্তু স্ক্যানারের জন্য কম্পিউটারের যে প্রযুক্তি আছে এটার জন্য ডেটাটা খুব করে ক্যাচ করা খুব কঠিন। ঠিক আছে, আইরিশের চোখের রেটিনা স্ক্যান তো এটা এমনিও তো ব্যয়বহুল, প্লাস এটা ক্যাপচারটাও খুব কঠিন। সে তুলনায় দেখা যায় ফিঙ্গারপ্রিন্টটা বেশি সহজ এবং এটার ইউনিটি থাকে, ভালো ইউনিকনেস থাকে, মানে কারো ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে মিলে না, কোনোভাবে এটা করা যায় না। ওকে, তাহলে আমরা মোটামুটি এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার যে সৃজনশীল। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী সৃজনশীলে চলে যাই। প্রশ্নে 3 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে, আচ্ছা, বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। ওকে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব। কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটির ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করেন। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার, ই লার্নিং কি? এর আগে আমরা এটা পড়ছি। কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। ঠিক আছে, কানেক্টিভিটি অর্থাৎ একা পরিসংখ্যান কানেক্টিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি, এটা আমরা অধ্যায় থেকে প্রশ্ন। উদ্দীপক থেকে গ নাম্বার হচ্ছে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, এই যে প্রযুক্তিবিদগণ যে নকশাটা প্রণয়ন করছেন এটা কোন প্রযুক্তির মাধ্যমে? ঠিক আছে, ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকে উল্লিখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রমবাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে। ওকে, চলো আমরা একটা একটা করে দেখি প্রশ্ন। প্রথমে হচ্ছে ক নাম্বার, এটা আমরা জানি
গতানুগতিক শ্রেণীকক্ষে শিক্ষাদানের পরিবর্তে অনলাইনের মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয় এটি হচ্ছে আমাদের কি অনলাইন শিক্ষা বা ই লার্নিং যেটাকে বলে। আমরা এটা বেশি সময় নিচ্ছি না, চলো খ নাম্বারে চলে যাই। কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকার শক্তি। ঠিক আছে, কানেক্টিভিটি একে অপরের সঙ্গে যোগাযোগ, অর্থাৎ বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের মূল বিষয় হলো তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পর যোগাযোগের জন্য যুক্ত বা কানেক্টেড থাকা। কানেক্টেড থেকে নিরাপদভাবে বিভিন্ন উপাত্ত ও তাদের তথ্য শেয়ার করা, এক্ষেত্রে পরস্পরের নিরবিচ্ছিন্ন সংযুক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই সংযুক্ত বা কানেক্টেড থাকার মাধ্যমে নিরবিচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখা যায়। কোনো কারণে এই কানেক্টিভিটি বা সংযুক্ততা বিচ্ছিন্ন হলে বিশ্বগ্রাম ধারণার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। তাই বলা যায় কানেক্টিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। অর্থাৎ আমরা যদি একে অপরের সঙ্গে কানেক্টেড না থাকি তাহলে আমাদের তথ্যগুলা একে অপরের সঙ্গে শেয়ার করব কিভাবে, তাই না? তাহলে তো গ্লোবাল ভিলেজের কথা আর থাকলো না। তাহলে গ্লোবাল ভিলেজে একটি বিশ্বগ্রাম যেটা রূপান্তরিত হবে, এটার মূল বিষয় হচ্ছে কানেক্টিভিটি, একে অপরের সঙ্গে কানেক্টেড থাকা বা যুক্ত থাকা। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে যাই দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে গ নাম্বার, নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তির ব্যাখ্যা করো। চলো, উদ্দীপকে নকশা প্রণয়নের প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, এই ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তিটি ব্যাখ্যা করলো। ভার্চুয়াল রিয়েলিটি আবার কি? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার মাধ্যমে তৈরিকৃত এমন একজন, ভার্চুয়াল রিয়েলিটি আমরা জানি যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মাধ্যমে তৈরিকৃত এমন একটি কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটাকে বাস্তব পরিবেশ বলে মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটারে সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়। সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাৎ হলো এখানে শব্দ এবং স্পর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, ব্যবহারকারীরা যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট, হেড মাউন্টেড ডিসপ্লে যেটা, এটা ছাড়াও অনেক সময় হ্যান্ড গ্লাভস, বুট, স্যুট এগুলা ব্যবহার করা হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়, একে টেলিপ্রেজেন্স বলা হয়। এছাড়াও এই পদ্ধতিতে বাস্তব ভিত্তিক শব্দ সৃষ্টি করা হয় যাতে মনে হয় শব্দগুলো বিশেষ বিশেষ স্থান হতে উৎসারিত হচ্ছে। উদ্দীপকে কারখানা স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটির ত্রিমাত্রিক মডেল উপস্থাপন করে এর বিভিন্ন অংশ পর্যবেক্ষণ ও পর্যালোচনা সম্পন্ন করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই যে কারখানার যে প্রকৌশলীগণ যে নকশাটা প্রণয়ন করেন, এটা করানো হচ্ছে একটা আমাদের এই যে ভার্চুয়াল যে রিয়েলিটি, ঠিক আছে, অনুভবে বাস্তবতা, আমরা বাস্তবতার মতো অনুভব করি, এই প্রযুক্তির সাহায্যে তারা এই কাজটি করেন। ঠিক আছে, আর ভার্চুয়াল রিয়েলিটির সময় তোমরা আশা করি এর পরিস্থিতি বুঝতেই পারতেছো, সেটি হচ্ছে কি আমাদের হেড মাউন্টেড অথবা গ্লাভস থাকবে অথবা স্যুট বুট থাকবে, এমন একটা পরিবেশ, ঠিক আছে, আমাদের কাছে ওই পরিবেশটাকে বাস্তব বলে মনে হবে। এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, আমাদের ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রমবাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে। চলো পড়ি। উদ্দীপকে উল্লিখিত পোশাক শিল্পে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির প্রযুক্তিটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। অ্যাকচুয়েটর বিষয়টা কি? আমরা এই বিষয়টা কি অ্যাকচুয়েটর, আমরা জ্ঞানমূলক প্রশ্ন এগুলোতে আলোচনা করেছিলাম। অ্যাকচুয়েটর বিষয়টা হচ্ছে এমন একটি প্রযুক্তি যেটি বিদ্যুৎ শক্তিকে মুভমেন্ট করায়, অর্থাৎ বিদ্যুৎ শক্তি থেকে মুভমেন্টে, অর্থাৎ বিভিন্ন মুভমেন্ট নড়াচড়ার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়, এই অ্যাকচুয়েটরটা। তাহলে আমাদের এই যে পোশাক শিল্পে এই অ্যাকচুয়েটর অর্থাৎ রোবটের যেটা ব্যবহৃত হয় অ্যাকচুয়েটর, এই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির যে প্রযুক্তি এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা এটার মাধ্যমে নতুন শিল্প কারখানা গড়ে তোলার হচ্ছে আর কি উদ্দীপকে। পোশাক শিল্পে এই প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের হাতের স্পর্শ ছাড়াই, অর্থাৎ পোশাক শিল্পে যদি আমরা এই অ্যাকচুয়েটর এই কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করি তাহলে মানুষের হাতের স্পর্শ ছাড়াই আমাদের ওই যে অ্যাকচুয়েটর প্রযুক্তির সাহায্যে রোবোটিক্সের মাধ্যমে আমরা পোশাক এগুলা তৈরি করতে পারবো। ঠিক আছে, এতে করে সময়ের অপচয় রোধ সহ কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা কমে যাবে।
একই সাথে স্বয়ংক্রিয়ভাবে 24 ঘন্টা পোশাক তৈরির কারখানা চালু রেখে অল্প সময়ে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া সম্ভব হবে। আমরা যদি মেশিন দিয়ে কাজ করি তাহলে মানুষকে তো একটা নির্দিষ্ট শ্রমঘন্টায় কাজ করাইতে হয়, কিন্তু মেশিন তো আর তা না, 24 ঘন্টায় সে উৎপাদন কাজ করতে থাকবে। তাহলে আমরা অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন কাজ পেয়ে যাব। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা পরিচালিত এসব পোশাক কারখানায় শ্রমিক হিসাবে মানুষের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে কমে আসবে। সবকিছুই হবে প্রযুক্তি নির্ভর। এর ফলে পোশাক শিল্পে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয়তা কমে যাবে এবং তারা চাকরি হারিয়ে বেকার হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি বেকারত্ব বৃদ্ধিতে কিন্তু ভূমিকা রাখবে। ঠিক আছে, উপরের বর্ণনার আলোকে বলা যায় উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রমবাজারের উপর বিরূপ প্রভাব ফেলবে এবং বেকারত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে। আচ্ছা, যদিও আমাদের প্রযুক্তিটি খুব অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, মানুষ ছাড়াই আমাদের উৎপাদন কাজ করা যাবে, কিন্তু এই প্রযুক্তিটি যদি আসে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই যে বিপুল সংখ্যক যে কর্মী, গার্মেন্টস শ্রমিক, পরিবাহিনী, এরা বেকার হবে। এটা কিন্তু অর্থনীতিতে খুব বিরূপ একটা প্রভাব ফেলবে। ঠিক আছে, আশা করি হ্যাঁ এই প্রশ্নটা আমাদের বোঝাতে সক্ষম হয়েছি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন, নেক্সট সৃজনশীলে। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর সৃজনশীল হচ্ছে ডাক্তার রাজীব মেডিকেল কলেজের ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশন অভিজ্ঞতা লাভ করেন। ঠিক আছে, এই বিষয়টা ডাক্তার রাজীব মেডিকেলের কলেজের ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশনের অভিজ্ঞতা লাভ করেন। তাহলে মনে চিন্তা করে বের করতে এটা কোন প্রযুক্তি। এরপর তিনি লং টেনিস খেলতে গিয়ে লক্ষ্য করেন অন্যান্য বলের তুলনায় এ বলের স্থায়িত্ব অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা আমরা দেখো প্রথম প্রশ্নটাকে একটা কায়োপ্রপ কি ঝুঁকিপূর্ণ যন্ত্রের সাহায্যে করা সম্ভব। ক নাম্বার উদ্দীপকে বলটি তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ক নাম্বার ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তিটি দক্ষ জনবল তৈরিতে কোনো ভূমিকা রাখবে কি, বিশ্লেষণপূর্বক মতামত দাও। ওকে, আমরা তাহলে দেখি প্রশ্নে চলে যাই। ক নাম্বার হচ্ছে ক্রায়োপ্রপ কি। ক্রায়োপ্রপ হলো ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত এক ধরনের নিয়ন্ত্রিত আল্ট্রাথিন সুচ ও মাইক্রো ক্যামেরাযুক্ত নল, যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত ও প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস ব্যবহার করা হয়। তাহলে ক্রায়োপ্রপটা কি? ক্রায়োপ্রপ হচ্ছে এক ধরনের নিয়ন্ত্রিত আল্ট্রাথিন সুচ। ওই যে বিভিন্ন পরীক্ষা করার জন্য যে সুচগুলো আছে না, এই আল্ট্রাথিন সুচ হচ্ছে, আর হচ্ছে মাইক্রো একটা খুব ক্ষুদ্র ক্যামেরাযুক্ত নল দিয়ে ওই যে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তোমরা অনেক সময় পরীক্ষা টরীক্ষা করতে গেলে দেখবে এই যে ভিতরে ঢুকে যে শনাক্তকরণ ও প্রবেশ করে নির্ধারিত ক্রায়োজেনিক যে গ্যাস আছে এই গ্যাসটা ব্যবহার করা হয়। এটি হচ্ছে কি মূলত সামগ্রিক সিস্টেমটা হচ্ছে ক্রায়োপ্রপ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আমাদের খ নাম্বার কি আছে সেই প্রশ্নটা দেখি। খ নাম্বার হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব, বুঝে এলো। ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব, বুঝে এলো। বর্তমান আধুনিক সভ্যতায় ঝুঁকিপূর্ণ কাজের অনেক ক্ষেত্র আছে, যেমন কয়লা খনি, নিউক্লিয়ার রিয়েক্টর, ভূমিকম্প বা দুর্যোগ প্রবণপূর্ণ এলাকা, যুদ্ধক্ষেত্রে বোমা নিষ্ক্রিয়করণ, ভূমি মাইন শনাক্তকরণ, কলকারখানার অগ্নিসংযোগ স্থল, ঠিক আছে, থেকে মানুষকে নিরাপদে সরিয়ে আনা ইত্যাদি। এসব ক্ষেত্রে মানুষের পক্ষে যে কাজ করা সম্ভব নয় তাই করে যন্ত্র তথা রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসারে ঝুঁকিপূর্ণ স্থানের সব কাজ সম্পন্ন করতে পারে। আজকে হচ্ছে আমাদের মে মাসের 3 তারিখ। তোমরা জানো যে গতকাল আমি একটা নিউজ দেখলাম, ইরানে একটা বোমা নিষ্ক্রিয়করণ করতে গিয়ে 14 জন আইআরজিসির সদস্য মৃত্যুবরণ করেছে। তারা যদি এই কাজটা রোবটের মাধ্যমে করতো তাহলে কিন্তু এই 14 জনের প্রাণহানি হতো না। তাহলে এই যে এই ঝুঁকিপূর্ণ কাজগুলা কি করা সম্ভব আমাদের, যে রোবট বা যন্ত্রের সাহায্যে করা সম্ভব। ঠিক আছে, এবং যে কয়লা খনিতে বিভিন্ন কাজ থাকে, নিউক্লিয়ার রিয়েক্টরের কাজ থাকে, ঠিক আছে, এই কাজগুলা আমরা এই যে রোবটের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, মূলত এটাই বলা হয়েছে ঝুঁকিপূর্ণ কাজগুলা আমাদের এই রোবট বা যন্ত্রের সাহায্যে করা সম্ভব। ওকে, তাহলে আমরা চলো আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে গ নাম্বার, দেখি কি আছে। উদ্দীপকের যে বলটির কথা বলা আছে, সে টেনিস বল খেলতে যায়, এই টেনিস বলটি তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, উদ্দীপকে টেনিস বল তৈরির প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি,
বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হলো ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি। অর্থাৎ ন্যানো টেকনোলজিটা যদি আমরা বুঝতে চাই, সেটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত আকৃতির কোনো বস্তু তৈরি করা, এটি হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো প্রযুক্তি দুটি পদ্ধতিতে ব্যবহৃত হয়, ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র। ক্ষুদ্র থেকে বৃহৎ পদ্ধতিতে ক্ষুদ্রাতীত ক্ষুদ্র আণবিক উপাদান থেকে শুরু করে ধীরে বড় কোনো জিনিস তৈরি করা যায়। অন্যদিকে বৃহৎ থেকে ক্ষুদ্র পদ্ধতিতে একটু বড় আকৃতির কিছু থেকে শুরু করে তাকে ভেঙে ছোট করতে 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 একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আকৃতিতে পরিণত করা হয়। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে এবং উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোট হলেও, মানে উৎপাদিত যে পণ্যগুলা আকারে দিক থেকে সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই ও হালকা হয়। এই প্রযুক্তির মাধ্যমে আগামীতে দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি, প্রতিরক্ষায় ন্যানো রোবট, কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানীয় বায়ু দূষণ কমানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে আমাদের এই যে ন্যানো টেকনোলজির সাহায্যে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘ নাম্বার হচ্ছে ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তি। আচ্ছা, ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তিটি দক্ষ জনবল তৈরিতে কোনো ভূমিকা রাখবে কি? বিশ্লেষণপূর্বক মতামত। উদ্দীপকে কি ছিল? উদ্দীপকে এই যে দেখো বলা আছে, উদ্দীপকে ব্যবহারিক ক্লাসে, অর্থাৎ শিক্ষার্থী ব্যবহারিক ক্লাসে সে কোনো রুগী ছাড়াই উদ্দীপকে ব্যবহারিক ক্লাসে কোনো রুগী ছাড়াই কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে অপারেশনের কাজগুলো শিখতেছিল। এটি কিন্তু দক্ষ জনবল তৈরিতে এই প্রযুক্তির ভূমিকা নিচে বর্ণনা করা হলো। যে কোনো কাজে সফলতার জন্য দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে বর্তমান ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এই লক্ষ্য যুক্ত হবে, এটা লক্ষ্য কোটি অঙ্কের লক্ষ্য হয়ে গেছে, লক্ষ্য করা যাচ্ছে, এটা যুক্ত ক্ষতি। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য পেশাজীবীদের বাস্তবসম্মত ও নিরাপদ প্রশিক্ষণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমরা থিওরিটিক্যাল যতই জানি না কেন, প্রশিক্ষণ আমাদের করতেই হবে। এখন প্রশিক্ষণ করতে গেলে দেখা যায় যে সরাসরি তাকে তো বিভিন্ন, যেমন পাইলট, বিমান চালাতে তো দেওয়া সম্ভব না। এই কারণে এই যে তারপর রুগী অপারেশন, এগুলো তো সরাসরি দেওয়া সম্ভব না। কাজে এগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা খুবই এখন সম্ভব হচ্ছে। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য পেশাজীবীদের বাস্তবসম্মত ও নিরাপদ প্রশিক্ষণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে চিকিৎসা, এই যে চিকিৎসার কথা বললাম, গাড়ি বা বিমান চালনা, সামরিক বা যুদ্ধ প্রশিক্ষণের ক্ষেত্রগুলোতে বিভিন্নভাবে শারীরিক কিংবা রিসোর্সগত যে ক্ষতির সম্ভাবনা থাকে, সেগুলো সহজে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে সম্পূর্ণ নিরাপদ করে তোলা সম্ভব। যেমন বাস্তবে বিমান চালনা বা গাড়ি চালানোর দুর্ঘটনার সংখ্যা থাকেই। বাস্তবে যদি কেউ বিমান চালাতে যায় তাহলে তো দুর্ঘটনার সংখ্যা থাকেই, ঠিক আছে। কিন্তু যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি কেউ গাড়ি চালানো শিখে, বিমান চালানো শিখে, তাহলে দুর্ঘটনা থাকে না। চিকিৎসায় পরীক্ষামূলক অপারেশন রোগীর প্রাণ সংহারের আশঙ্কা কিংবা সামরিক বা যুদ্ধ প্রশিক্ষণে সরাসরি আহত বা নিহত হওয়ার সংখ্যাগুলা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পরাবাস্তব পরিবেশে একেবারেই নেই। অর্থাৎ যেগুলা বাস্তবে করতে গেলে, আমাদের প্রশিক্ষণ করতে গেলে আমাদের এই প্রাণহানির আশঙ্কা থাকে, সেগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোনো এই সংখ্যাগুলা নেই। কেননা এখানে সম্পূর্ণ কৃত্রিম পরিবেশ বা উপাদান ব্যবহার করে বাস্তবে নেই অবিকল দৃশ্য, মডেল ও পরিবেশ তৈরি করা হয়, যেগুলা কোনো কিছুই বাস্তব নয়। আবার বাস্তব না হলে ওইগুলো পুরোপুরি বাস্তবের ন্যায় বিধায় প্রশিক্ষণের ক্ষেত্রে বাস্তবতার অভাবে প্রশিক্ষণটি অসম্পূর্ণ বা বিফলতায় পর্যবেসিত হয় না। আর এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা নিশ্চিত করা সম্ভব। সুতরাং সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। ভবিষ্যতে এই যে বিষয়গুলো আমাদের প্রাণহানির আশঙ্কা ঘটায়, এই বিষয়গুলোর ক্ষেত্রে বা খুব জটিল জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা এই দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে পারি। ঠিক আছে, ওকে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমাদের শেষ প্রশ্নে আমরা চলে যাই। এটা তো নাম্বার, শেষ প্রশ্নে চলে যাই। শেষ যে সৃজনশীল প্রশ্ন আমাদের এই ক্লাসের
শেষ প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্ন নম্বর 5। মিস্টার মুখলেস সাহেব পেশায় মৎস্যবিদ। দেশে মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙ্গুলের ছাপ দিলে দরজা খুলে যায়, অতঃপর তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মিস্টার মুখলেস সাহেব পেশায় হচ্ছেন একজন মৎস্যবিদ। দেশে মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙ্গুলের ছাপ দিলে দরজা খুলে যায়, অতঃপর তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়। সে দুইটা সিস্টেম ব্যবহার করছে। একটা হচ্ছে তার তার অফিসে প্রবেশ করার জন্য প্রথমে হচ্ছে ফিঙ্গার দিতে হয়, ঠিক আছে। এরপরে তার রুমে যেটা আছে প্রবেশের জন্য তাকে মনিটরের দিকে তাকাইতে হয়, ঠিক আছে, যেটা ফেস রিকগনিশন। এইভাবে তাকাতে হয়। যাই হোক, ক নাম্বার হচ্ছে রোবোটিক্স কি? ক নাম্বার হচ্ছে প্রযুক্তির ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, কথাটি ব্যাখ্যা করে। এটা তো আমরা জানি সম্ভব। উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের প্রযুক্তির বর্ণনা করো। উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশলে দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? এটা এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। চলো আমরা সংক্ষেপে একটু আলোচনা করে যাই। সে প্রথম প্রশ্ন হচ্ছে রোবোটিক্স কি, ঠিক আছে। আচ্ছা, রোবোটিক্স হচ্ছে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে, তাই হলো রোবোটিক্স। অর্থাৎ রোবোটিক্স হচ্ছে কি বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি এগুলোর সমন্বয়ে, ঠিক আছে, সমন্বয়ে রোবটের ধারণা, ঠিক আছে, নকশা, উৎপাদন কার্যক্রম এবং ব্যবহার বাস্তবায়ন করতে পারে। অর্থাৎ এগুলার এই রোবটগুলা পরে এই অ্যাক্টিভিটিস কাজে অংশগ্রহণ করে। এই পুরো যে প্রক্রিয়াটা, এটাই হলো কি রোবোটিক্স। আশা করি বুঝতে পেরেছো, এটি হচ্ছে রোবোটিক্স। এরপর হচ্ছে খ নাম্বার, প্রযুক্তির ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। প্রযুক্তির ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, কথাটি ব্যাখ্যা করো। আচ্ছা, এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। এক্ষেত্রে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসন করতে হয়। চালকের মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে থাকে, এসএমডি, যেটা এর সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ এবং আশপাশের রাস্তার পরিবেশের একটি মডেল তাকে দেখানো হয়। প্রশিক্ষণার্থী এই পরিবেশের সাথে একাত্ম হয়ে বাস্তবের ন্যায় মোটর ড্রাইভিং কৌশল রপ্ত করতে সক্ষম হয়। অর্থাৎ এর মাধ্যমে সহজে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব হচ্ছে। অর্থাৎ আমাদের এই যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা এই যে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দিতে পারি, ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখি কি নাম্বার আছে। উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের প্রযুক্তিটি বর্ণনা করো। আচ্ছা, উদ্দীপকের আলোকে উদ্দীপকের মাছ উৎপাদনের প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটি উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যের বাহক হচ্ছে জিন। অর্থাৎ একটি উদ্ভিদ বা প্রাণীর যে বৈশিষ্ট্য ধারণ করে, এটা কিসের উপর নির্ভরশীল? এটা হচ্ছে তার যে ডিএনএ বা জিন, এটার উপরে নির্ভরশীল, ঠিক আছে। আবার অন্যদিকে এই যে জিনোম, এগুলা হচ্ছে জিনোম বা জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস। কোনো প্রাণীর বৈশিষ্ট্যের পরিবর্তন করতে চাইলে, যদি কোনো প্রাণীর বৈশিষ্ট্যের পরিবর্তন করতে চায়, তাহলে উক্ত প্রাণীর জিনোমের কোনো একটি জিনকে, অর্থাৎ কোনো একটি প্রাণীর যদি বৈশিষ্ট্যের পরিবর্তন করতে চায়, তাহলে উক্ত প্রাণীর যে জিনোম আছে, ঠিক আছে, জিনোম থেকে যে কোনো একটি জিনকে পরিবর্তন করে দিতে হবে। তাহলে ওই জীবের বৈশিষ্ট্যটা চেঞ্জ হবে, উদ্ভিদ বা জীবের বৈশিষ্ট্য চেঞ্জ হবে। যে জিনগুলো আসলে ডিএনএ এর একটি অংশ, ঠিক আছে, যেহেতু জিনগুলো হলো ডিএনএ এর কি একটি অংশ, তাই একটি জিনকে পরিবর্তন করতে হলে ল্যাবরেটরিতে ডিএনএ এর সেই অংশটুকু কেটে, যদি আমরা কোনো জিনকে পরিবর্তন করতে চাই, ল্যাবরেটরিতে ডিএনএ এর সেই অংশটুকু কেটে আলাদা করে অন্য কোনো প্রাণী বা ব্যাকটেরিয়া থেকে আরেকটি জিন কেটে এনে সেখানে লাগিয়ে দিতে হয়। এর ফলে একটি নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কাঙ্ক্ষিত প্রাণীর সৃষ্টি হয়। আশা করি বুঝতে পেরেছো, এটি হচ্ছে কি আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মিস্টার মুখলেস সাহেব নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদনের ক্ষেত্রে, ঠিক আছে, উপরে বর্ণিত পদ্ধতি অনুসরণ করেছেন। অর্থাৎ তিনি ল্যাবরেটরিতে নির্দিষ্ট মাছের ডিএনএ এর নির্দিষ্ট জিনকে কেটে আলাদা করে সেখানে সুনির্দিষ্ট জিনকে জোড়া লাগিয়ে নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। আশা করি এই জিনিসটা তোমরা
বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন এটাই শেষ প্রশ্ন হতে যাচ্ছে ঘ নাম্বার এই ক্লাসে। চলো আগে শেষ করি। উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষ প্রবেশের জন্য দুটি কৌশল দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণ করো। এই প্রশ্নটা আমরা এর আগেও পড়েছি যে আমাদের যে ফিঙ্গারিং পদ্ধতি অর্থাৎ বায়োমেট্রিক যে পদ্ধতি আর একটা ফেস রিকগনিশন, এই দুইটার মধ্যে আমাদের কাছে ফিঙ্গার যে বায়োমেট্রিক যে ফিঙ্গার পদ্ধতি সেটাই বেশি উত্তম বলে মনে হয়েছে। যাই হোক, তাহলে চলো আমরা উদ্দীপকের মিস্টার মুগলের সাহেবের অফিসে প্রবেশের প্রক্রিয়াটি হচ্ছে আঙ্গুলের ছাপ এবং তার রুমে প্রবেশের সময় তাকানো প্রক্রিয়াটি রেটিনা স্ক্যান করে। এটা অফিসে দেওয়া আছে, যাই হোক তার রুমে যায়, অফিস কক্ষের রুমে প্রবেশের সময় তাকানো প্রক্রিয়াটি হচ্ছে রেটিনা স্ক্যান। এই দুটি প্রযুক্তির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়াটি বেশি সুবিধাজনক। মানুষের ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ ইউনিক এবং সারা জীবন ধরে অপরিবর্তিত থাকে। প্রতিটি ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট এতটাই স্বতন্ত্র যে দুটি, এটা আমরা বলছিলাম, যমজ শিশু ডিএনএ প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করলেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায়। ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে অফিসে প্রবেশ করতে পূর্বেই ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ ডেটাবেজে সংরক্ষণ করতে হয়। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট রিডার ওই ব্যবহারকারীর আঙ্গুলের নিচের অংশের ত্বককে রিড করে সংরক্ষিত ছাপের সাথে তুলনা করে এবং মিলে গেলে তাকে অ্যাক্সেস প্রদান করে। এই পদ্ধতিতে সফলতার পরিমাণও বেশি। ঠিক আছে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দাম তুলনামূলকভাবে কম এবং সহজে সিস্টেম বুঝতে পারে। এ কারণে ফিঙ্গারপ্রিন্ট বা হাতের স্পর্শ পদ্ধতি হচ্ছে কি বহুল ব্যবহৃত। কিন্তু অন্যদিকে চোখের রেটিনা পদ্ধতি একইভাবে শনাক্ত করা গেলেও এর সফলতার হার তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে চোখের আইরিস বা রেটিনা স্ক্যানার হিসেবে ডেটা ইনপুট করে অ্যাক্সেস কন্ট্রোল কাজ করে। কিন্তু আইরিস ও রেটিনা স্ক্যান অনেক সময় সিস্টেম সহজে বুঝতে পারে না, তাই ডিভাইসটির দামও বেশি। তাই ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি বেশি সুবিধাজনক। আমরা বিষয়টা বুঝতে পারলাম, এই দুইটা প্রযুক্তির মধ্যে আমাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিটাই হচ্ছে বেশি সুবিধাজনক, উত্তম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সৃজনশীলের মাধ্যমে আমাদের এই ক্লাস শেষ করতে চাচ্ছি। তো তোমাদের আবারও একই কথা বলতে হচ্ছে যে আমি যে বিগত ক্লাসগুলো করেছি, টিউটোরিয়ালগুলো, এগুলো মনোযোগ দিয়ে পড়ে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা পড়ে আসবে। তোমাদের এই সংক্ষিপ্ত শাসনটি খুব পরীক্ষার জন্য খুব কাজে দিবে। কাজে কোনো ক্লাসই মিস করবে না। ভালোভাবে পড়ো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। সবার জন্য শুভকামনা জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।